হ্যালো এবং নমস্কার, আমি অভিক, বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আমার নতুন এপিসোড নিয়ে, যাতে করে আপনাদের সময় নষ্ট হয়। মনে যখন এসছে বলে দিন, বললেই মনে হবে অনেকক্ষণ চাপার পরে পেচ্ছাপ করলে। প্রথম আর কি জীবনে ইংল্যান্ড যাই, তো তখন ওয়াশরুমে যাওয়ার পরে দেখি কি যে আমাদের যে চিরাচরিত প্রাচ্য যে সিস্টেম রয়েছে সেসবের কোনো বালাই নেই। তো আমি একটু কনফিউজ ছিলাম, শুনেও ছিলাম যে এক্ষেত্রে টয়লেট পেপার নামক বস্তুটি রয়েছে। তারে নাড়ে ধিন্না করতে করতে করবো না করতে করতে ইউজ করেই ফেললাম। তারপরেই বললাম, ওয়াও, এতে কত সময় বাঁচবে। এবং আমার বাড়িতে ওই টয়লেট পেপার আনার প্রচলন করার বহু চেষ্টা করেছি, কিন্তু আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেজন্যে আমি সময় বাঁচানোর মহান চেষ্টা করলাম, কিন্তু বাড়ির লোক বুঝলো না। খুবই দুঃখের ব্যাপার। সেটা বড় কথা নয়। ঘটনাটা পৃথিবীর একমাত্র সাহিত্যে নোবেল জয়ী এবং সিনেমায় অস্কার জয়ী বরেণ্য ব্যক্তিত্ব বার্নার্ড শোকে নিয়ে। তো বার্নার্ড শোর স্পেশালিটি ছিল যে তার গাল ভর্তি দাড়ি, মানে আদৌ তিনি কোনোদিন দাড়ি কামিয়েছেন কি না এ বিষয়ে গবেষকরা প্রচুর গবেষণা করেছেন, কিন্তু জীবনে তিনি ওই রেজার ছুঁয়েছেন কি না সে ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তো একবার এক রেজার নির্মাণকারী সংস্থা তারা বার্নার্ড শোকে একটা অ্যাপ্রোচ করলো, বলল, স্যার, আমরা এরকম ব্লেডের বিজ্ঞাপন করব, আমাদের রেজারের বিজ্ঞাপন করব, তো আপনাকে দাড়িটা কাটতে হবে। বার্নার্ড শো শুনে আজকে উঠলেন, বললেন, সে কি, আমাকে দাড়ি কাটতে হবে? মাথা খারাপ হয়েছে নাকি? তখন তারা বোঝাচ্ছে, আরে আপনি দাড়িটা কাটুন না, দেখবেন আপনাকে কত হ্যান্ডসাম লাগবে, আপনি এমনি এত ধনী মানুষ, এরপরে যখন আপনার দাড়ি ফাড়ি কেটে ফেলবেন, দাড়ি গোঁফ, তখন মানে মেয়েরা পাগল হয়ে যাবে। বার্নার্ড শো বললেন, একদমই না, আমাকে যদি $1 কোটি দেওয়া হয় আমি দাড়ি কাটবো না। তখন সেই রেজার নির্মাতা, ব্লেড নির্মাতা, তারা খুব অবাক হয়ে গেল, বলল, কেন? বার্নার্ড শো বলছেন, ঘটনাটা হচ্ছে আমার বাবার সময়। তো বাবা একদিন সকালে উঠে যেমনটা দেখি যে দাড়ি কামাচ্ছেন খুব যত্ন করে। তো আমি, বার্নার্ড শো বলছেন, আমার তখন বয়স 5। তো আমি বাবাকে বললাম, ড্যাড, তুমি দাড়ি কামাচ্ছ কেন অত যত্ন করে, সময় নষ্ট করে? বাবা খানিকক্ষণ আমার দিকে তাকালেন, বললেন, হ্যাঁ তো, তাই তো, আমি এত সময় নষ্ট করে একটা প্রাকৃতিক জিনিস, মানে নর্মাল জিনিস আর কি, যেটা প্রত্যেক মানুষেরই হয়, পুরুষ মানুষের হয়, দাড়ি গোঁফ, সেটাকে এত সময় নষ্ট করে, সময় অপচয় করে কাটছি কেন? বহু সময় নষ্ট করে ফেলেছে, কোনো লাভ নেই বলে বাবা সেই যে ব্লেড আর রেজার জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন। তারপর থেকে জীবনে কখনো বাবা আর ওই রেজার আর ব্লেড ধরেননি। আমিও বাবু একই ফর্মুলা ফলো করি যে দাড়ি গোঁফ কেটে নষ্ট করার মতো সময় আমার নেই। আপনি থাকছেন স্যার? আমি ভাবি যে সত্যি জীবনে বহু সময় দাড়ি গোঁফ কেটে নষ্ট করে ফেলেছি, তাই ভাবছি কাল থেকে আর দাড়ি গোঁফ কিছুই কাটবো না। সময় খুব মূল্যবান, মানে আমার কাছে মূল্যবান নয়, আপনাদের কাছে মূল্যবান। তো সেই জন্যে দাড়ি গোঁফ না রাখাটাই বোধহয় ভালো। আর একটা জিনিস ভাবছিলাম, শীতকাল পড়েছে, চান করাটাও কি খুব এসেন্সিয়াল? চান করলে দেখুন জল গরম করতে হবে, গিজারে কারেন্ট না থাকলে গ্যাসে ওভেনে গরম করতে হবে, তারপরে ঠান্ডা জলের ব্যালেন্স করতে হবে, তারপরে চান করো, তারপরে রোদে গিয়ে বসো, কত ঝামেলা, তো কত সময় নষ্ট। তো যদি এই শীতকালের কটা মাস যদি চান করাটা যদি দাড়ি কাটার মতো জীবন থেকে একদম অমিট করে দেওয়া যেত, তাহলে কেমন হতো? रिमेंबर लाइफ इज अ रेस, अगर तेज नहीं भागोगे तो कोई तुम्हें कुचल के आगे निकल जाए।
পারফিউম তো রয়েছে, একটু স্প্রে করে দিলেই গা থেকে যে সুগন্ধ বেরোনোর সম্ভাবনা সেটাও থাকবে না। আসলে সময়টা খুব ভ্যালুয়েবল। তাই ভেবে দেখতে পারেন যে দাড়িগোপ কাটাতে সময় নষ্ট বা চান করে শীতকালে সময় নষ্ট করা উচিত কি না। না আমি বলছি না, বার্নার্ড শো বলছেন। বরেণ্য রাশিয়ান লেখক আলেকজান্ডার ডুমা তিনি একবার রাশিয়ার টিফলিস শহরে বেড়াতে গেলেন। তো স্বাভাবিক, তিনি যেহেতু লেখক, তিনি একটা বইয়ের দোকানে ঢুমালেন। মেরে দেখেন কি যে যত বই রয়েছে বেশিরভাগই তার, অর্থাৎ আলেকজান্ডার ডুমার বই। অন্য লেখকদের বই প্রায় নেই বললেই চলে। তো আলেকজান্ডার ডুমা খুব খুশি হলেন। তিনি দোকানদারকে ডেকে বললেন, শোন, এই দোকানের চারিদিকে শুধু দেখতে পাচ্ছি আমার আলেকজান্ডার ডুমার বই। এখানকার লোকেরা এত আমার বই পড়তে ভালোবাসে। দোকানদার একটু মাথা চুলকে বলল, আগে না স্যার, অন্যদের বইগুলো বিক্রি হয়ে যায়, আপনার বই সেই প্রথম এডিশন কবে কিনেছিলাম 100টা কপি, একটাও বিক্রি হয়নি, ওরকমই রয়ে গেছে। তাই আর কি, আপনার বইগুলো যেমন ছিল ওই রকমই রয়েছে। हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। একবার এক লেখক তিনি বলছেন যে আমি আমার জীবনের না সেরা লেখাগুলো ঠিক করেছি আমার মৃত্যুর পরে প্রকাশ পাবে, মৃত্যুর পরে লোকে জানবে যে আমি কত বড় লেখক ছিলাম। তো একজন কেলানে মার্কা লেখকের ফ্যান বলছে, আমি চাই আপনার সেই শ্রেষ্ঠ সংকলন খুব তাড়াতাড়ি প্রকাশিত হোক। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं। আইনস্টাইন নাকি খুব ভুলো মনের মানুষ ছিলেন। একবার তিনি ট্রেনে চেপেছেন, খানিকক্ষণ পরে টিকিট চেকার এসে বলছে যে স্যার টিকিট। তো আইনস্টাইন পকেট হাতড়ে কোথাও আর টিকিট পাচ্ছেন না। তো টিকিট চেকার সে আইনস্টাইনকে চিনতে পেরেছে। সে বলল, স্যার মার্জনা করবেন, আপনি টিকিট কাটেননি, এটা হতেই পারে না। আসলে আপনারা অনেক জটিল ব্যাপার নিয়ে আপনারা ভাবেন। তো ঠিক আছে, আমার টিকিট দরকার নেই, আপনি নিঃসন্দেহে একদম নিঃসংকোচে ভ্রমণ করুন। আইনস্টাইন মাথা চুলকে বললেন, আরে না রে বাবা, টিকিট যদি নাও কাটি ফাইন দেওয়ার পয়সা আমার রয়েছে, সেটা সমস্যা না। আসলে টিকিটটা আমার খুব দরকার, কারণ আমি ভুলে গেছি টিকিটটা যদি আমি না পাই আমি বুঝতেও পারবো না যে আমি নামবোটা কোথায়। পৃথিবীতে আমার মনে হয় সবথেকে ওভারহাইপড শহর হচ্ছে প্যারিস, এবং প্যারিসের আরও সবথেকে ওভারহাইপড জায়গা হচ্ছে বিশাল একটি ইস্পাতের কঙ্কাল, যার পোশাকি নাম আইফেল টাওয়ার। ইংরেজ কবি এবং শিল্পী উইলিয়াম মরিস তিনি প্যারিসে কিছুদিন ছিলেন এবং সারাটা দিন তিনি ওই আইফেল টাওয়ারে উঠে বসে থাকতেন। তো তার এক ফরাসি বন্ধু বেশ গর্ব করে বলল, আপনার আইফেল টাওয়ার এত ভাল লাগে যে সারাটা দিন যখনই দেখি আপনি আইফেল টাওয়ারের চূড়ায় বসে আছেন, আইফেল টাওয়ারের মধ্যে বসে আছেন। আসলে ভালো লাগা স্বাভাবিক। উইলিয়াম মরিস বলছেন, দূর মশাই, আইফেল টাওয়ার আমার একদম ভাল লাগে না। বলে, তাহলে আপনি আইফেল টাওয়ারে উঠে বসে থাকেন কেন? বলছে, আইফেল টাওয়ারে আমি উঠে বসি কারণ ওটাই একমাত্র উপায় যার দ্বারা এই প্যারিসে ওই বিশ্রী কঙ্কালটাকে, ইস্পাতের জঞ্জালটাকে দেখতে হয় না। तुझे थकान नहीं लग रही क्या? শেষ করবো বন্ধুরা যেটা দিয়ে শুরু করেছিলাম। বার্নার্ড শো যেমনটা বলেছিলেন যে দাড়ি কামানোর সময়ের অপচয়, তারপরে হচ্ছে এটা আমিই বলছি আর কি, যে শীতকালে চান করা এটাও একটা সময়ের অপচয়, কী দরকার। আপনারা সাবস্ক্রাইব করুন যাতে দুঃখটা একটু কমে। ভালো থাকবেন, নমস্কার।